এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। রূপালী সহ শাহজাহান বাড়ির গার্ডেন কেয়ারটেকার করা ফজিলাতুন্নেসা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন ফ্ল্যাটের লিভিং রুমে। তারা তিনজন ভীষণ ব্যস্ত খাবার ভর্তি বড় বড় বোল ট্রান্সফার করতে। জাবেদা বেগমের হাতের তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্নাবান্না একে একে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় রাখা গাড়িতে তোলা হচ্ছে। ঘ্রাণে লিভিং রুমের চারদিক মমক করছে। টিকতে না পেরে মাহিন সহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে তন্ময়ের রুমে। সেখানে রক্ষা নেই এই ঘ্রাণ থেকে। প্যাটের ভেতর থেকে ডাক শোনা গেল। মাহিন হাও মাও করে উঠল। ক্ষুধা লাগছে এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেবার যুদ্ধ নিজের সঙ্গে চালাচ্ছে। হাত ঘড়িতে নজর দেয়া শেষ শতবার। রিয়ান বিছানায় শুয়ে আছে, মুখে বালিশ গুজে। সৈয়দ ভালো ছেলের মতো বসে, মুখ জুড়ে অসহায়ত্ব লেপটে। ইব্রাহিম ফোন টিপছে মনোযোগ সরাতে। তন্ময় সে সময় বেরোলো বাথরুম থেকে। অফিস থেকে সে এসেছে আধা ঘন্টা আগে। এসেই টুকটাক কেনাকাটা করতে নিচে নেমেছিল। সেগুলো মায়ের হাতে ধরে গোসল নিয়ে বেরোলো সবে মাত্র। বন্ধুদের দিকে তাকিয়ে দৃষ্টি ফেলল দেয়াল ঘড়িতে। 5:30 মাত্র। আজ ইফতারির সময় 6:12। আধা ঘন্টার মতো সময় আছে। মাথা মুছে তন্ময় রুম থেকে বেরোয়। খাবার দাবার নেয়া কমপ্লিট। ইতিমধ্যে জাবেদা বেগম ডাইনিং সাজাচ্ছেন। তন্ময়কে দেখতে পেতেই তিনি শুধালেন, শোন বাবা, 3 রকমের শরবত করেছি, লেমন, ম্যাঙ্গো আর অরেঞ্জ। আর কিছু করা লাগবে? ওদের কার কোন ফ্লেভার শরবত পছন্দ জিজ্ঞেস করতেই তো ভুলে গিয়েছিলাম। তন্ময়ের জবাব দিতে হলো না। রুম থেকে বেরিয়ে আসা মাহিন দাঁত কেলিয়ে বলল, আন্টি, আপনার হাতে সাধারণ পানীয় অমৃত, তাই এসব চিন্তাভাবনা বাদ। যা দিবেন তাই পেটে ঢুকে যাবে। আর এভাবেও আমার লজ্জা শরম কম, সবই খাবো। জাবেদা বেগম হাসলেন, বিড়বিড়িয়ে বললেন, পাগল ছেলে। আজান দিতে তখনও 10 মিনিট বাকি। ইতিমধ্যে চেয়ার জুড়ে সবাই বসে আজানের অপেক্ষায়। টেবিলে সব রকম ফল ফলাদি সাজানো। ঠান্ডা ঠান্ডা 3 রকমের শরবত ইফতারি মাখাতে শুরু করেছে তন্ময়। দেখা গেল খাবার খাওয়ার পূর্বে পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে এক একজন। পর্যাপ্ত খেয়ে একটু রেস্ট নিয়ে তন্ময় বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়লো। মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে। গাড়িটা থেমেছে হাইওয়ের শেষের চায়ের স্টলের সামনে। সবগুলো একসঙ্গে বেরিয়েছে। চায়ের সঙ্গে সিগারেট। তন্ময় চাটা শেষ করে একটা সিগারেট ধরিয়েছে। জ্বলন্ত সিগারেটে কয়েক টান দিতে সেলফোন বেজে ওঠে। অরুর মুখশ্রী স্ক্রিনে। কল দিচ্ছে। এই অবুঝ মেয়ে অকারণে কল দেওয়ার সাহস করে না। তন্ময় হুটহাট ধমক দেয় বিধায় হয়তো কোনো কারণে দিয়েছে বোধ হয়। তন্ময় রিসিভ করছে না। চোখের সামনে উচ্চ গলায় মাহিন আর রিহান 18+ ভাষায় তর্কাতর্কি করছে। মাহিন তর্কের মাঝেও তন্ময়ের রিংটোন শুনেছে। সঙ্গে সঙ্গে হ্যাংলাম শুরু করে। অরুণাকে কল ধর ধর না। বন্ধুবান্ধবদের উপর একটুও বিশ্বাস নেই তোর? এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দিব কিভাবে? হ্যাঁ, জানিস কত দূর যাওয়া আছে আমাদের? ধর কলটা, একদম চুপ থাকবো, বিশ্বাস রাখ। তন্ময় ফোন বের করলো পকেট থেকে। মাহিনের চোখ জোড়া জল জল করে ওঠে। পরে মুহূর্তেই ওর চোখের সামনে তন্ময় ফোনখানা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঢুকিয়ে ফেলল। মাহিনের উজ্জ্বল চোখের চাহনি নিভে গেল। নাক কুচকে বিড়বিড় করলো, বিশ্বাস ছাড়া বন্ধুত্বের দাম আছে? আজকাল সত্যিকারে বন্ধুত্বের বড়ই অভাব। বাড়ির নিচে এসে তন্ময় কল ব্যাক করলো। ওরু যেন ফোন নিয়ে বসেছে। এক রিংটোন হতেই কল রিসিভ করেছে। হ্যালো। তন্ময় কাঁধে চেপে ফোন কানে গুজে দুহাতে সিগারেট জ্বালায়। বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না। সে সচরাচর পরিবারের সামনে সিগারেট খায় না, তাও দিনে 2-1 বার। সিগারেটে প্রথম টান মেরে অস্পষ্ট স্বরে শুধায়, ওর গলার স্বর ছোট, অনেকটা ফিসফিসিয়ে বলা, যেন লুকিয়ে চুরিয়ে কথা বলছে। আজ আসতে পারিনি পড়তে। আনোয়ার সাহেব সন্ধ্যার আগেই কল করে বলেছিলেন বিষয়টা। তখন ওর চাপা কণ্ঠ সে শুনেছে। বারবার বলছিল, না, আমি যাব পড়তে। কেন না করছো? পরপরই মুস্তফা সাহেবের গম্ভীর কণ্ঠে চুপ করেছিল মেয়েটা। সেসব মনে করেই তন্ময় নিঃশব্দে হাসে। মুখে বলে, আচ্ছা। আমি কিন্তু আসতে চেয়েছিলাম। কেন আসিসনি তাহলে? চাচু বলল আজ থাক, তারপর কিছু কি আর বলা যায়।
আমি তো বড়দের খুব শ্রদ্ধা করি, তাদের মুখের ওপর একটা কথাও বলি না। তন্ময়ের ঠোঁটের হাসি দীর্ঘ হয়, চোখে একরাশ স্নেহ। হ্যাঁ, জানেন আজ কি হয়েছে তন্ময় ভাই? কি? রোহান স্যার ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামে আমার হাই স্কোর। স্যার আমাকে একটা পেন দিয়েছিলেন, আ বিউটিফুল পেন। সাথে এও বলেছেন আমি খুব লক্ষ্মী মেয়ে, সব পারি কিনা। আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে। তন্ময় সিগারেট মুখে কেসে ওঠে, কালো ধোঁয়া উড়িয়ে আহ্লাদে ভঙ্গিতে মাথা দোলায়। দুষ্টুমি মাথায় চাপতেই সে গম্ভীর স্বরে বলে, ভুল বলেনি, ঠিকই বলেছে। আমাদের বাড়ির মেয়ে তো আমরা যার তার হাতে তুলে দিব না, ভাগ্যবান কারো হাতেই তুলে দিব। ওরও কিছুক্ষণ হাঁসফাঁস করে কল কেটে দিল। তন্ময় এবার শব্দ করে হেসে ওঠে। মেসেজ রিংটোন বাজতে স্ক্রিনে তাকায়। অরুর মেসেজ। আমি যাকে তাকে বিয়ে করব না, মোটেও না, আমি কাউকেই বিয়ে করব না। তন্ময় ধীরে সুস্থে সিগারেট টানে। অন্য মনস্ক ভঙ্গিতে সামনের রং বেরঙ্গের গাছটার পানি তাকিয়ে রয়। অবস্পৃশী দিন রাত বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে, আলগোছে মলম লাগায়। অথচ দিন শেষে কিছুই বোঝে না, কিছুই জানে না। পরদিন সন্ধ্যার খুব আগে বাচ্চারা সব হাজির। অরু, দীপ্ত, আকাশ এবং রুবি ঢুকতেই শান্তশিষ্ট ফ্ল্যাট উজ্জ্বল হয়ে উঠল। চেঁচামেচি করে মাথায় তুলেছে সব। তাদের পাশের বাড়ির অয়নকেও বাচ্চাদের পেছনে দাঁড়ানো দেখা গেল। ছেলেটাকে জাবেদা বেগম দাওয়াত করে নিয়ে এসেছেন। আজ সকালে বাজারে হাঁটাহাঁটি করার সময় দেখা হয় দুজনের। ভদ্র সভ্য ছেলেটা বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছে অনেকটা রাস্তা, তাই সে দাওয়াত দিয়ে এসেছে আজ আসবার। জাবেদা বেগম ব্যস্ত নয়নে দুয়ারের পানে তাকিয়ে। সাবিহা কি আসেনি? মেয়েটাকে দেখার জন্য নয়নজোড়া প্রত্যাশায়। তিনি ভাবলেন হয়তো আসেনি। সে মুহূর্তেই সাবিহাকে গুমরা মুখে ঢুকতে দেখা গেল। জাবেদা বেগম চেষ্টা করলেন চোখের জল লুকানোর, অথচ মেয়ের চোখের সঙ্গে চোখ মিলতেই কেঁদে ফেললেন। শান্ত নেই সাবিহাও, মায়ের বুকে ঝাঁপে পড়ে কেঁদে ওঠে। তাদের কান্নাকাটি দেখার ফুরসত আসলে অরু আর দীপ্তর নেই। দুজনে ঘ্রাণ শুকতে শুকতে রান্নাঘরে ঢুকেছে। মায়ের কথা মতো তন্ময় ফোন করে চাচাকে জানালো আজ সবাই এখানেই থাকবে। আনোয়ার সাহেব সম্মতি দিয়েছেন। অবশ্য সে তার বাবার গম্ভীর স্বরে বলা সব বাচ্চারা ওখানে থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে না শুনেছে। মানুষটা তাদের কতটা মিস করছে তা তার হাবভাবেই স্পষ্ট। কথাবার্তা শেষ করে লিভিং রুমের সোফায় বসে অয়ন আর আকাশ পাশেই, তিনজন তারা ক্রিকেট দেখছে। দীপ্ত বসেছে তন্ময়ের কোলে, হাতে তার তন্ময়ের ফোন। সাবওয়ে সার্ফ খেলছে সে। তার ঝাঁকড়া চুলগুলো তন্ময়ের থুতনিতে ঠেকে, মুখ বন্ধ নেই। বাড়িতে ঘটে যাওয়া সব কিছু বলছে। এক পর্যায়ে বলা শুরু করলো অরুকে নিয়ে। আপু তো সেই সকাল থেকে পাগলের মতো সারা বাড়ি ঘুরছিল। ঢাকঢোল পিটিয়ে তারা দিয়েছে আমাদের, তার জন্য বিকেল বিকেল চলে এসেছি। আসার কথা ছিল তো সন্ধ্যায়। ওর আপু আমার মাথার ঝুঁটিটাও করতে দিল না। জুতো পরতে নিয়েছিলাম বলে সেগুলো পরলে লেট হয়ে যাবে স্যান্ডেল পরতে, বইগুলো আনতে দেয়নি, হোমওয়ার্ক করাও হয়নি। ভাগ্যিস কাল অফ ডে। টেলিভিশনে চোখ থাকলেও কান দীপ্তর প্যাচাল শুনতে ব্যস্ত। তন্ময় মন দিয়ে সবটাই শুনলো এবং আরেকটা জিনিস খেয়াল করলো অয়নের দৃষ্টি। বারবার ও সাবিহার দিকে তাকাচ্ছে না। বিষয়টা সে ঠিকঠাক বুঝতে পারলো। ইফতারের সময় ছেলেটা অগোচরে লুকিয়ে সাবিহার মুখের দিকে তাকায়, আবারও চোখ ফেরায়। পবিত্র দৃষ্টি। ছেলে মানুষের পছন্দের সীমানা আকাশ ছোঁয়া। তাদের মনে কখন কে ঢুকে পড়ে বোঝা মুশকিল। অয়নকে সে ছোট থেকে চেনে। ভীষণ ভদ্র ছেলে, কোনো খারাপ রেকর্ড নেই, তাই আর সে তেমন মাথা ঘামানো না। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তাই একসঙ্গে অনেক সময় কাটাবে, এটাই সাবিহার উক্তি। আড্ডা দিবে, মজা করবে, সেই সূত্র ধরে 8টার পর একজোট হয়েছে সকলে। লিভিং রুমের কার্পেটে গোল হয়ে বসেছে। তাদের মধ্যে একটি পানি ভর্তি ওয়াটার বোতল। এই বোতলটা ঘোরানো হবে। যার দিকে বোতল ইশারা করবে তাকে দুটো অপশন দেওয়া হবে, ট্রুথ নাকি ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে তার সত্য জবাব দিতে হবে, আর ডেয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে, অর্থাৎ যা বলা হবে করতে হবে। ভাই বোনদের মধ্যে তন্ময় সকলের বড় এবং শ্রদ্ধেয় ব্যক্তি। তাকে নিয়ে রঙ্গ তামাশা করাটা কঠিন ব্যাপার বটে।
উটকো কিংবা অযথার্থ প্রশ্ন ডেয়ার দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। মনে প্রাণে ভয় পায় কিনা সেক্ষেত্রে যখন বারবার বোতলের মুখ ওর দিকে থামছে, সবাইকে বিশেষভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। ওরও পিনপিনে গলায় শুধায়, এবার আমি ধরি। আকাশ কপাল কোচকে বলে ওঠে, তুই ভেস্তে দিবি সব। আমি একটা দারুণ ডেয়ার দিব তন্ময়কে, যদি ও ডেয়ার নেয়। কিন্তু আমি তো একবারও ধরার চান্স পেলাম না ভাইয়া। ওরুর গলায় একরাশ অভিমান। সাবিহা আর চোখে নিজের ভাইয়ের দিকে চায়। তন্ময়ও অভিমানী ওরুর পানে চেয়ে। নিশ্চয়ই সেও চাচ্ছে ওরু প্রশ্ন করুক। ভাইয়ের মন রাখতে সাবিহা আকাশের পিঠে চড় মেরে বলে, ভাইয়া তুমি চুপ করো, এবার আমাদের অরুরানি ধরবে। ধর ধর। ওরুর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। খুশিতে গদগদ কণ্ঠে বলে, ধরছি তাহলে। হ্যাঁ তন্ময় ভাই, আপনি রেডি? রবি শব্দ করে হেসে বলে। ওরুর খুশিতে ব্যাঘাত ঘটল না। মনের মধ্যে আকাশ কুসুম চিন্তাভাবনা আর চোখে মুখে প্রত্যাশা নিয়ে শুধায়, ট্রুথ নাকি ডেয়ার? তন্ময় কিছুটা আগ্রহী বটে, অবশ্য মনে প্রাণে সে জানে ওরু কেমন প্রশ্ন করতে পারে। তবু বিশেষ ভাবল না। বুকা ওরুর গদ কণ্ঠের জবাবে বলে, ট্রুথ। ওরুকে নড়ে চড়ে বসতে দেখা গেল। চোখের মনিতে তারার মেলা হচ্ছে। সে চাচ্ছিল যেন তন্ময় ট্রুথ নেক। উত্তেজিত গলায় প্রশ্ন করে, আপনার মনের মানুষ আছে? তাহলে কে সে? নিস্তব্ধতা বয়ে গেল চমৎকার ভঙ্গিতে। শ্বাস প্রশ্বাস আটকে সবাই তন্ময়ের জবাবের অপেক্ষায়। এই প্রশ্নটি আকাশও করার সাহস পায়নি। যদি খেলার পর তন্ময় তাকে চিপা মাইর দেয়। কিন্তু ওরুর সাহস আছে। এই মেয়ে বোকা হলেও মাঝে মধ্যে খুব কাজের। সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে আছে, সে মুহূর্তে তাদের প্রত্যাশায় পানি ঢেলে তন্ময় ছোট কাপটে থাকা করলার রস ঢকঢক করে খেয়ে ফেলে, যার মানে সে এই প্রশ্নের জবাব দিবে না। যদি আপনি আপনার ডেয়ার বা ট্রুথ কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে শাস্তি হিসেবে আপনার করলার রস খেতে হবে। সবাইকে নিরাশ দেখালো, বিশেষ করে ওরুকে। তন্ময় ঠিক খেয়াল করলো সে তো সর্বক্ষণ এই ইতর মেয়েটাকে ঘুরে ফিরে দেখে। তবে ওরুকে বেশিক্ষণ নিরাশ দেখালো না। পরপরই ওকে চিন্তিত দেখালো। হইচই ফেলে উঠে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিষ্টি নিয়ে। মিষ্টি দেখে তন্ময়ের খেয়াল হলো করলার রস খেয়ে তার মুখটা তেতো হয়ে আছে। জিহ্বা চলছে না যেন। ওরু মিষ্টির প্লেট বাড়ি দিতে তন্ময় নিল। কাটা চামচ দ্বারা একটা মিষ্টি মুখে পুরে নিল ঝটপট। জাবেদা বেগম ট্রেতে সকলের জন্য কমলার জুস নিয়ে এসেছেন। প্রত্যেকের হাতে কাচের গ্লাস ধরিয়ে সে দাঁড়িয়ে রইল। বাচ্চাদের খেলা দেখবে। কতদিন পর সবগুলোকে একসাথে দেখছে, বিশেষ করে তার মেয়েটাকে। এবার তন্ময় বোতল ঘোরালো। বোতলের মুখ গিয়ে ঠেকলো আকাশের দিকে। তন্ময় প্রশ্ন করলো, ট্রুথ নাকি ডেয়ার? আকাশ বলেও ট্রুথ নেবে না। সে সাহসিকতার পরিচয় দেবে। তাই নিঃসংকোচে বলল, ডেয়ার। তন্ময় নিচের ঠোঁটে দাঁত চেপে হাসে। হাসিটুকু দেখে ঘাবড়ে ওঠে আকাশ। আর্তনাদ করে বলে, ভাই অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ। তন্ময় চোখ মেরে বলে, মায়ের শাড়িটা পরে একটা ড্যান্স চাই। মুহূর্তেই হইচই পড়ে গেল। অরু আর রুবি ছুটেছেন জবেদা বেগমের শাড়ি আনতে। সাবিহা ফোন বের করেছে ভিডিও করবে। লিভিং রুমের টিভিতে মুন্নি বদনাম হয়ে গানটা প্লে করা হয়েছে। অন্যদিকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আকাশ, চোখ মুখে হতাশা। তার বেলায় এত জঘন্য কূটনৈতিক আচরণ কেন? এ তো অন্যায়। আজ ওয়েদার আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বৃষ্টি নামবে। সন্ধ্যায় খুব করে ঝড়ঝাপটা শুরু হয়েছে। তীব্র বাতাস। একটু আগে বাতাস থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। ওয়েদার খুব ঠান্ডা। ওয়েদার ডিমান্ড দাঁড়ালো গরম গরম খিচুড়ি আর ভর্তা। জবেদা বেগম বাচ্চাদের চাহিদা অনুযায়ী রান্না বসিয়েছেন চুলোয়। আকাশের নাচ শেষ হতেই পুনরায় গোল করে বসা হলো। এবার ওরও তন্ময়ের পাশে এসে বসেছে। সবার মধ্যে ও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল। তন্ময় স্পষ্ট অনুভব করছে ওরুর ছটফটানি। বৃষ্টি হচ্ছে তো তাই। এখন ও অনেক খুশি। বৃষ্টি দেখলেই হলো। মেয়েটা খুশি, খুব পছন্দ করে মেঘলা আকাশ, শীতল বাতাস, তীব্র বর্ষণ। তন্ময়কে প্রায় ওকে নিয়ে বেরোতে হতো বৃষ্টির মধ্যে। রাত বিরেতে বায়না ধরতো বৃষ্টিতে ঘুরবে। এমনও হয়েছে রাত 2-3টের দিকে ওকে নিয়ে বেরিয়েছে। গাড়ির কাচের সঙ্গে লিফটে থেকে বাইরের পরিবেশ মুগ্ধ নয়নে দেখেছে। 4-5 রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতলের মুখ থামলো তন্ময়ের সামনে। রবি এই সুন্দর ওয়েদারের একটি রোমান্টিক বাংলা গান শুনতে চাচ্ছিল। তাই তন্ময়ের ডেয়ার নেওয়ায় সে তার ইচ্ছাটা বলে ফেলল। সাবিহাও খুব করে রিকোয়েস্ট করলো,
ভাইয়া প্লিজ একটা গান হয়ে যাক। অরুকেও ভীষণভাবে আগ্রহী দেখালো। তন্ময় চুপ হয়ে আছে। ছোটবেলা থেকে শুনে এসেছে তার গানের গলা খুব ভালো। সেই সুবাদে ক্লাসরুমে তাকে প্রায়শই দাঁড়িয়ে বই রিডিং পড়তে হতো কিংবা পাঠ্য বইয়ের রচনা বলতে হতো। বন্ধু বান্ধবদের সামনে কয়েকবার গান গাইতে হয়েছে। গিটার হাতে স্কুল কলেজ গানের প্রোগ্রামগুলোতেও গেয়েছে। তবে বড় হয়ে গান গাওয়াটা পাবলিকালি তার ইতস্তত লাগে, আনইজি একটা ভাইব দেয়, তাই সচরাচর অ্যাভয়েড করে। তবে আজ গাওয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা দুলায় সে। তৎক্ষণাৎ শান্ত হয় লিভিং রুম। উদ্দীপনা ঘেরা সবাই। তন্ময় রাশ ভারী গম্ভীর স্বরে গানের টান পড়লে হুসকি শোনায়, খুবই সফট। আর বৃষ্টির শব্দের সঙ্গে শুনতে আলাদা ভালো লাগা মাদকতা কাজ করছে। গান শুরু হতেই সাবিহা মুখে হাত চেপে মিটিমিটি হাসতে থাকে। তার মুগ্ধ নজর পাশাপাশি বসা অরু তন্ময়ের পানে। এই পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেবো একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গভীর রাত। বৃষ্টি এখনো প্রখর গতিতে বইছে। ঝপঝপ শব্দ চারিপাশ থেকে। হুটহাট ম্যাঘ ডাকছে শব্দ করে। তন্ময়ের সাথে ঘুমাতে এসেছে দীপ্ত, আকাশ আর অয়ন। তিনজনই ঘুমিয়ে পড়েছে। তন্ময়ও নিদ্রায় ছিল, উঠেছে মাত্রই ওয়াশরুমে যাবে বলে। ওয়াশরুম সেরে বেরোতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার। সে লিভিং রুম পেরিয়ে ডাইনিংয়ে যাবে, সে সময় শব্দ শুনতে পেল। ঝপঝপ বৃষ্টির শব্দ সঙ্গে গানের গলা। গানের গলাখানা চিনতে ভুল হলো না। সেই তো এই গান গেল রাতে। তন্ময় এগোই তার মায়ের রুমের দিকে। দরজাটা চাপানো, বারবার বলেছিল দরজা লাগিয়ে ঘুমাতে। দরজাটা হালকা মিলতেই অরুকে দেখা গেল। বারান্দার দরজা মিলে বারান্দায় বসে দু হাঁটু ভাঁজ করে ফোনের স্পিকার কানে ধরা। সেখান থেকে গানটা বাজছে, আমি ভালোবাসি তোমাকে। লাইনটার সঙ্গে অরু বিড়বিড় করে গাইছে। তন্ময় থমকে দাঁড়িয়ে রইল। পলক পড়ল না দীর্ঘক্ষণ। বুকের ভেতর আর্তনাদ, মস্তিষ্ক অচলায়তন যেন। কেন এত সীমা রেখা রয়েছে? বয়সের ব্যবধান, সম্পর্কের দ্বিধা, কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়ে? সে চাইলেও পারছে না জোরে ধরতে, দীর্ঘ সময় লাগিয়ে ওই মিষ্টি মুখখানা দেখতে। পারছে না জানাতে যে তার মনের মানুষ আছে, আর সে তার চোখের সামনে বসে। চোখের পলকে রমজান মাস চলে গেল। আজ চাঁদ রাত। এই রাতে কত আনন্দ হয় শাহজাহান বাড়িতে। তবে আজ কেমন স্তব্ধতা, নির্জনতায় ঘেরা চারিপাশ। মুস্তফা সাহেব বসে সোফায়, হাতে চায়ের কাপ, দৃষ্টি ফ্লোরে। সকাল থেকেই মনমরা হয়ে আছেন। দু ভাই সামান্য চেষ্টা করেছে তার মন মেজাজ ফুরফুরে করার, তবে ব্যর্থ। এই দিন সকালে ছেলে নিয়ে মুস্তফা সাহেব গাড়ি ভর্তি শপিং করেন। ভাই ছেলে মিলে একই রকম পাজামা পাঞ্জাবি কিনে আনেন। সেগুলো ঈদের দিন সকালে পরে নামাজে যান। অথচ এবার তিনি তেমন কিছুই করছেন না, চুপচাপ বসে। সন্ধ্যার পর এমন সময় বাড়িতে আকাশ ঢুকলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সেগুলো সোফার মধ্যেখানে কাচের টি টেবিলে রাখলো। হইচই ফেলে সবাইকে ডাকছে। ছুটে এসেছে বাড়ির গুরুজনেরা, বাচ্চারা। আকাশ শেষে বলল, তন্ময় শপিং করেছে সবার জন্য। এই যে আমারটা আমি নিলাম, আর যার নাম লেখা আছে নিয়ে নাও। আমি একটু ট্রায়াল দিয়ে আসি। নিজের ব্যাগটা নিয়ে আকাশ উপরে উঠে গেল। মোস্তফা সাহেব গম্ভীর মুখে দাঁড়িয়ে ব্যাগগুলোর দিকে তাকিয়ে তিনি অভিমান হলেন বটে। টাকা পয়সা নেই, নিজে চলতে পারে না, অত শপিং করে পাঠিয়েছে। মুখে এক বললেও মোস্তফা সাহেবের বিবশ মুখমণ্ডলের চমৎকার পরিবর্তন এলো। তিনি সকালের শেষে নিজের ব্যাগটা নিলেন, সোফায় বসে ধীরে সুস্থে খুললেন। পাজামা পাঞ্জাবি কোটি সহ দিয়েছে ছেলেটা। বাপ চাচাদের একই ডিজাইনের পাজামা পাঞ্জাবি পাঠিয়েছে। দেখা গেল ছেলের কেনা পাজামা পাঞ্জাবি পেয়ে মোস্তফা সাহেবের মন মস্তিষ্ক সচল হলো। তিনি উৎসাহ নিয়ে ভাইদের সহ বাড়ির বাচ্চাদের নিয়ে শপিংয়ে বেরোলেন। বাচ্চারা তো রোজান মাস জুড়ে শপিং করে, তবু তার থেকে আলাদাভাবে তো তারা প্রাপ্য। আবার ছেলে আর ছেলের মায়ের জন্য তো তার ঈদের শপিং পাঠাতে হবে। অনেক কাজ তার। বাড়িতে ঈদের সকালটা অন্যরকম হয়। নামাজ শেষ করে আসতেই তন্ময়ের উপর আক্রমণ হয় সালামির জন্য। তাই চাঁদ রাতেই টাকার অ্যামাউন্ট খামে ভরে তৈরি রাখতে হয়। এবার বাসা আলাদা, তবে সে জানে সকাল সকাল সব চলে আসবে। তাই শপিং করার পথেই টাকা উঠিয়ে এনেছে, সাথে কিছু খাম রাতে ফিল আপ করে রাখবে, যাতে সকাল সকাল এরা চাইলেই দিয়ে দেওয়া যায়। চাঁদ উঠেছে ভীষণ দেরি করে।
চাঁদ উঠতেই মসজিদে ঈদের শুভেচ্ছা জানান দিচ্ছে, একের পর এক কল আসছে ঈদ মুবারক জানাতে। ওর একটা মেসেজ এলো রাত 8টায়, 2 হাতে মেহেদি পড়ছে এমন একটি ছবি সহ নিচে লেখা ঈদ মুবারক। তন্ময় তখন জবেদা বেগমকে মেহেদি দিয়ে দিচ্ছিল। এক হাতে মায়ের মেহেদি পরা হাতের ছবি তুলে পাঠিয়ে সেও লিখে ঈদ মুবারক। হাত ঘড়িতে রাত 1:30। এমন সময় দৈনন্দিন রাতে চারিপাশ নিস্তব্ধতায় ঘেরা থাকে, তবে আজ ভিন্ন। এতটা রাত হয়েও আজ চারিপাশে হইচই, বাচ্চাদের ছোটাছুটি, হই হুল্লোড়ে প্রকৃতি সতেজ। হুটহাট আতপ বুম আকাশে ছুঁড়ে মারা হচ্ছে, কালারফুল সব রঙের মেলা আসমান জুড়ে। তন্ময় এই ভাড়া বাড়ির ছাদে সচরাচর ওঠে না, শেষ উঠেছিল উরুকে নিয়ে। এরপর আজই চাঁদ রাতের বেলায় আসা। আজ রাতের চাঁদ অসম্ভব সুন্দর হয়ে থাকে, দেখতে আদরে লাগে, আনন্দ লাগে। এই দিনে ছাদে দাঁড়ানো তন্ময়ের পছন্দের কাজ। তাদের বাড়িতে হলে তার পিছু পিছু সবাই থাকতো, সাবিহা, রুবি, অরু, দীপ্ত, আকাশ সব। চেয়ার গোলাকার করে পেতে সব রকম নাস্তা দিয়ে ভরে ফেলতো, খেত সেসব আর আড্ডা দিত, মিউজিক ছেড়ে নিত লাউড স্পিকারে। গরম গরম কফি থেকে এখনো ধোঁয়া উঠছে, তেতো তেতো একটা ঘ্রাণ নাকে এসে ছুঁয়ে দিচ্ছে। কফিটা তন্ময় তেতো খায়, সুগার আর মিল্ক অতি সামান্য ব্যবহার করে। তার এই তেতো কফি বাড়ির কেউ খেতে পারে না। হরু তো একবার খেয়ে বমি করতে করতে হয়রান। ওর আবার সুইট টুথ, মিষ্টি ভীষণ পছন্দের। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় ওরও আর সে সম্পূর্ণ বিপরীত ধাঁচের মানুষ। কোনো কিছু তাদের কমন নেই। এর জন্য হয়তো বলা হয় মানুষ নিজের বিপরীত চরিত্রের মানুষের প্রেমে পড়ে। ফোন বাজছে, বা হাতে সেলফোন বের করে তন্ময়। স্ক্রিনে মাহিনের কল ভেসে এসেছে। কফির মগে চুমুক দিয়ে কল রিসিভ করে। কানে চাপতেই মাহিন চেঁচিয়ে ওঠে, দোস্ত, হ্যাঁ, কোথায় তুই? তোদের বাসার নিচে। তুই বাসায় তো? বিয়ার নিয়ে আসছি উইথ চিকেন। আন্টি কোথায় একটু দেখ, দরজাটা ধীরে খুলবি। আমি এক দৌড়ে তোর রুমে। আন্টি দেখলে ঝাড়ু মারবে কপালে। তন্ময় নিঃশব্দে হাসে, বলে, ছাদে আয়। তুই ছাদে দাঁড়া, আসতেছি। তন্ময় উকি মারে নিচ্ছে। হয়তো মাহিনের গাড়ি দাঁড়িয়ে, গাড়িটা এভাবে রাস্তায় পার্ক করে এসেছে, ছেলেটা শুধরাবে না। কেউ যদি ডাক নেয় এখন। মিনিট 5 মধ্যেই নড়ে উঠে আসে মাহিন। হাফ প্যান্ট আর টি শার্ট পরে চলে এসেছে। তন্ময়ের কাঁধে শক্ত করে বাহু রাখে, শব্দ করে বলে, দোস্ত, ঈদ মোবারক। ফোনে না বললি একবার? কোথায় লেখা একবার বলা যাবে, 2 বার না? আচ্ছা, ঈদ মোবারক। আয় আয়, চিকেন ঠান্ডা হলে আর মজা নেই, বিয়ার গরম হলে তেজ নাই। দুজন বেঞ্চে বসলো। তন্ময়ও টাইগার প্রিন্টের হাফ প্যান্ট পরা, বাহুতে কালো শার্ট জড়িয়ে। টি শার্ট সব জবেদা বেগম ধুয়ে দিয়েছেন, তাই আজ শার্ট পরে থাকতে হচ্ছে। বাড়িতে কমফোর্টনেস মেইন, আর তন্ময় টি শার্টে বেশ কমফোর্ট ফিল করে। মাহিন চিকেনগুলো বের করেছে। বিয়ার একটা তন্ময়ের হাতে ধরিয়ে দিয়ে আরেকটা খুলে চুমুক বসায়। চিকেনের ঘ্রাণে আশপাশ মম করছে। বিয়ার হাতে তন্ময় ধীর গলায় শুধায়, বাকিরা কোথায়? মাহিন ব্যস্ত মুখে একটা চিকেন চিবুতে শুরু করেছে। বলি নাই বাবার সাথে কথা কাটাকাটি করে চলে এসেছি। তন্ময় পুনরায় পকেটে হাত দেয় ফোন বের করতে, প্রশ্ন করে, বিয়ে নিয়ে তর্ক করছিস? আর বলিস না, তার আমার বিয়ে নিয়ে মাথা ব্যথা। নিজে বিয়ে শাদি করে যৌবন শেষ করছে, এখন আমার পেছনে পড়ে। ইতিমধ্যে তন্ময় গ্রুপ কল করেছে। রিয়ান সবার পূর্বে কলে ঢুকলো, থামথমে গলায় বলল, এটা ঈদ না অন্য কিছু রে ভাই, কোনো আনন্দ নাই। তোরা কই? কেউ আমার এসে একটু নিয়ে যা, ভালো লাগতেছে না। মাহিন রসিকতার সুরে বলল, তুই কি লেডি যে গিয়ে আনতে হইব, আয়সা পড়। সৈয়দও কলে জয়েন করেছে। ও অবাক কণ্ঠে বলে, আমারে ছাড়া তোরা দুজন একসাথে কি করস? প্রেমের সাগরে হাবুডুবু খেলতে চাইলে আয়। খেলমু না মানে 4th সিকোয়েন্সে খেলমু। ওপাশে তাড়াহুড়ো পায়ের শব্দ শোনা যাচ্ছে, ওরা হয়তো বেরোনোর জন্য তৈরি। রিয়ান চেঁচিয়ে উঠল, আইতাসি, দাঁড়া। দাঁড়াতে পারবো না, বৈশা চিকেন খাই উইথ বিয়ার অ্যান্ড উইদাউট ইউ। এই তন্ময়, ওটা থামা দোস্ত, আমার মাথাটা তো গরম করে ফেলতেছে।
আধ ঘন্টার মধ্যে সোহানি বাদে সবাই হাজির। ওরা হয়তো জাহাজ করে এসেছে। এক একটা বড় শ্বাস ফেলছে, সিঁড়ি বেয়ে উঠায়। লিফটের জন্য ওয়েট করেনি। সবাই একত্রে বসে আড্ডায় মশগুল। চাঁদ রাতে তাদের হাসাহাসির শব্দে রিনঝিন করছে সম্পূর্ণ ছাদ। রিয়ান হুট করে বলে উঠল, ভাবিরে তো ঈদ মুবারক জানাইলাম না। তন্ময় একটা কল দে, ওর সাথে কথা বলি। দরকার নেই। তন্ময় তো দেবে না বলে ঠাই হয়ে আছে, কিন্তু এবার থামাথামি নেই রিয়ান মাহিনীর। দুজন যখন বারংবার আবদার করছে, সে সময় শান্তশিষ্ট সৈয়দও বলল, কল দে না, ওর সাথে মিটোতেই অবধি করালি না। আমাদের কি ইচ্ছে হতে পারে না ওকে দেখার? জানিস তোর মুখ থেকে ওর কিউট কিউট কাহিনী শুনে কত আনন্দ পাই। আমি তো মরে যাবার আগে একবার অন্তত তোদের পাশাপাশি দেখতে চাচ্ছি। মাহিনও সুরে সুর মেলালো, দোস্ত মুখে লাগাম রাখমু, কোনো বাজে কথা বলবো না, কল দে না। ওদের কন্টিনিউস ঘ্যান ঘানানো শুনে তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পেরে না উঠে অবশেষে ফোন বের করে কল লাগায়। ঘুমিয়েছে নাকি মেয়েটা কে জানে। অবশ্য আজ ঘুমানোর কথা নয়। ও টয় টয় করে সম্পূর্ণ বাড়ি ঘুরছে। কল কানেক্টেড হলো মুহূর্তেই। মাহিন ইশারায় লাউড স্পিকারে দিতে বলল। তন্ময় অসহায় ভঙ্গিতে দিল। ওপাশ থেকে ওর চিকন মেলিয়ে উত্তেজিত গলার স্বর শোনালো, হ্যালো তন্ময় ভাই। ঘুমাসনি? আমার চোখে ঘুম নেই। আজ তো আমরা সবাই আপনাকে বড় মাকে মিস করছি। মিস করব না? এটাই তো প্রথম ঈদ আমাদের আলাদাভাবে। আপনি মিস করছেন? মাহিন জল জল চোখে চেয়ে ওর হাত রিয়ানের হাতে। দুজন দুজনের সাথে লেপ্টে তন্ময়ের দিকে তাকিয়ে যেন কোনো রোমান্টিক সিনেমার রোমান্টিক সিন দেখছে। তন্ময় হালকা কেশে বলে, তুই বাদে সবাইকে মিস করছি। অরুর গলার স্বর বেড়ে গেল। কেন কেন আমাকে কেন মিস করছেন না? হয়তো আমি একটু মেসি, একটু অদ্ভুত, আপনাকে খুব বিরক্ত করি, তাই বলে মিস করবেন না? বন্ধু বান্ধবদের কার্যকলাপ দেখে তন্ময় থামলো। এদের সামনে কথা বলা যাবে না, তাই কথা ঘুরিয়ে প্রশ্ন করলো, কই তুই? আমি বারান্দায়। আচ্ছা শোন, আমার বন্ধুরা একটু কথা বলবে, তোর সাথে কথা বলবি? চমকানো অরুণ জবাব দিতে পারল না। এর পূর্বেই মাহিন কেড়ে ফোন নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত গলায় সালাম জানালো, আসসালামু আলাইকুম ওরু, তুমি কেমন আছো? থেমে থেমে অপ্রস্তুত অরুর জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জবাব দিল রিয়ান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক করু। মাহিনও চেঁচালো, ঈদ মুবারক। এবার হাসির শব্দ শোনালো উপাস থেকে। অরু হেসে হেসে বলল, ঈদ মোবারক ভাইয়া। আরো কিছু বলবে পূর্বে তন্ময় ফোন কেড়ে নিয়ে কেটে দিল। বুকের ভেতর তার রাম বাজছে। পুরো এভাবেই ভীষণ এগিয়ে তার দিকে। যদি কোনো ইঙ্গিত পেয়ে বসে তাহলে এবার মাথায় উঠে নাচবে। আর তার বন্ধু বান্ধবদের মুখ তো পিএইচডি করা, কি না কি বলে ফেলে, রিস্ক নেওয়া যাবে না। সূর্যের সংস্পর্শে নয়নচূড়া যেতেই তন্ময় নিদ্রা কাটল। দরজায় টোকা পড়ছে। জবেদা বেগম ডাকছেন। তন্ময় উঠে বসলো। দেয়াল ঘুরিয়ে 8টায় ঘুরছে। ঈদের নামাজে যাবে বলে তৎক্ষণাৎ উঠে গেল। গোসল নিয়ে বেরোতেই নাকে খাবারের সুবাস ভেসে এলো। জবেদা বেগম কাচের বাটিতে গরুর দুধের গরম শ্যামাই নিয়ে এসেছেন। আদুরে গলায় বললেন, খেয়ে দেখ তো সব ঠিকঠাক আছে নাকি। তন্ময় 1 চামচ খেয়ে প্রশংসা করলো। সব সময় মতো সুস্বাদু। এসে জবেদা বেগমের পুনরায় রান্নাঘরে ঢোকেন। তন্ময় রুমে যায় তৈরি হতে। কিছুক্ষণ শপিং ব্যাগটার পানি তাকিয়ে থাকে। মোস্তফা সাহেব পাঠিয়েছেন এটা। তন্ময় গতকাল রাতে খুলে দেখেছে। সাদা পাজামা, পাঞ্জাবির সেট, কালো কোটি দিয়ে। কালো জুতো পাঠিয়ে দিয়েছে। তন্ময় তার বাবার দেওয়া পাজামা পাঞ্জাবি পরল শেষ মুহূর্তে। শরীরে আতর আর চোখে সুরমা দিল। হাতে সাদা টুপি নিয়ে বেরোলো। জবেদা বেগম ছেলেকে দেখে মুগ্ধ হলেন। লম্বা তন্ময়ের মাথা টেনে কপালে চুমু খেলেন। বাচ্চাদের আসতে বলিস। আচ্ছা বলবো। বাবা চাচাদের সাথে সাধারণত তাদের এরিয়ার জনপ্রিয় মসজিদেই নামাজ আদায় করে। আজও সেখানেই রওনা হলো। তার মন বলছে মোস্তফা সাহেব সেখানে দাঁড়িয়ে হয়তো। হলো তাই। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, বহির সাহেব, আকাশ এবং দীপ্ত পাজামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দাঁড়িয়ে। তার দেওয়া কাপড় চোপড় পরেছে সবাই। তন্ময়কে দেখে দীপ্ত ছুটে এসে লাফিয়ে কুলে চড়ল। আনোয়ার সাহেবও হেসে হেসে ডাকলেন। ভাইপুর সাথে কোলাকুলি করলেন। তাদের ঘিরে আছে এলাকার চেনা জানা বেশ কিছু ভদ্রলোক। একসময় বাবার পাশে গিয়ে দাঁড়ালো তন্ময়।
ভীষণ গম্ভীর কণ্ঠে মিনমিন গলায় বলল। ঈদ মোবারক। পরপরই দীপ্তকে নিয়ে মসজিদে ঢুকলো। মোস্তফা সাহেব হাসলেন, তিনিও ঈদ মুবারক বিড়বিড় করে আওড়ালেন। বেলা 11টায় হাজির হলো শাহজাহান বাড়ির বাচ্চা কাচ্চাদের দলবল। এসেই তন্ময়ের থেকে সালামি নিতে ব্যস্ত। তন্ময় এক এক করে সবাইকে টাকার খাম দিয়ে দিয়েছে। শেষে অরু এলো। অরু তার দেওয়া গাউন পরেছে, সাদা রঙের প্লেন গাউন, সাথে সাদা জর্জেটের গর্জিয়াস ওড়না, যা এক সাইডে দেওয়া। সেই সাথে সুন্দর করে সেজেছে, চুলগুলো কার্ল করে খোলা রেখেছে। আজ কাজলও পড়েছে ডার্ক করে। পরিপাটি এই অরুকে তন্ময় কয়েকবার দেখলো এবং ইচ্ছে করলো না খামটা তাড়াতাড়ি দিতে, একটু ঘুরে ফিরে দিবে যেন অরু চোখের সামনে কিছুক্ষণ থাকে। সেই কারণ ধরে প্রশ্ন করে, কি সমস্যা? আমার আমার সালামি। তোর কিসের সালামি? অরু চোখ বড় বড় করে ফেললো। আমার খাম কোথায়? তন্ময় উঠে দাঁড়ালো, আয়নার সামনে চুল ঠিক করার ভঙ্গিতে বলল, নেই। দিন আমার খাম তাড়াতাড়ি। তন্ময় কিছুক্ষণ ভাবলো। সালাম করেছিস যে, সালামি দিব? এই কথা এক্ষুনি করছি। অরু সুন্দরভাবে সোজা সাপটা হয়ে দাঁড়ালো, ভদ্র শালীন ভঙ্গিমায় বলল, আসসালামু আলাইকুম তন্ময় ভাইয়া, দিন এবার। তন্ময় আগোচরে হাসলো, গম্ভীর হওয়ার নাটক করে বলল, হয়নি। এক কাজ কর, 1 প্লেট বিরিয়ানি নিয়ে আয়, তারপর দেখি। অরু নাক ফুলালো, অভিমানী গলায় বলল, লাগবে না সালামি। হনহনিয়ে চলে যেতে নিচ্ছিল তন্ময় দ্রুত হাত টেনে ধরলো। দাঁড়া দিচ্ছি। অরু হেসে উঠল, সালামের খাম পেয়ে খুশিতে সে আসমানের সপ্তমে। নিজে ঘুরে ফিরে ড্রেস দেখিয়ে শুধায়, কেমন লাগছে? তন্ময় শুধু তাকিয়ে রইল, কিছু বলছে না দেখে অরু কতক্ষণ লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। তারপর হুট করে ছুটে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পানি তাকিয়ে বিড়বিড় করে বলে, আসমানের চাঁদের থেকেও সুন্দর। নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখা তন্ময় আজ একটু ব্যাকুল বটে। প্রিয়সীকে দেখার তৃষ্ণা তার মিটছে না। কতবার ঘুরে ফিরে ওরকে দেখলেও তার হিসেব নেই। ওরও আজ বড় বিরক্ত করছে। চুপটি করে এক জায়গায় এক দণ্ড বসছে না। পুরো ফ্ল্যাট জুড়ে ওর বিচরণ। একটু তার সামনে বসলে কি সমস্যা? বসুক চুপটি করে, তন্ময় লুকিয়ে আগোচরে দেখবে। এখন কি দেখাও মানা? লিভিং রুমের সোফায় এমন টেবিল ল্যাম্পের মতো সে বসে কার জন্য? হুরুর জন্যই তো। না হলে তন্ময় নিজের রুমে থাকতো। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে নিতেই আর চোখে খেয়াল করলো প্লেট হাতে অরু ছুটে আসছে। উপাসটা দিয়ে না গিয়ে ঠিক তার সামনে দিয়ে যাবে। এবার তন্ময় অজান্তেই এক অদ্ভুত কাজ করে বসলো। ডান পাখানা হঠাৎ মেলে দিল। অরু ছুটতে গিয়ে তার পায়ের সঙ্গে হুচট খেলো, গিয়ে পড়লো তন্ময়ের উপর। হঠাৎ গভীর সংস্পর্শে এসে তন্ময় কিংকর্তব্যমূঢ় অতপ্রতভাবে জড়িয়ে আবিষ্কার করলো মস্তিষ্ক থমকে আছে। হাতজোড়া দ্রুত ব্যাগে অরুকে সামলাতে গিয়ে পড়েছে অরুর কোমরে। এমনটা মোটেও প্রত্যাশা করেনি, বুঝতেই পারেনি অরু এভাবেই তার উপর পড়বে। এই বিষয়টা মস্তিষ্কে ছিল না। লজ্জাজনক এক অবস্থায় পড়ে অরু হতভম্ব। হাঁসফাঁস মাথা তুলে তাকাতেই তন্ময়ের ছন্ন ছাড়া উদ্গ্রীব দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। সেভাবেই দ্রুত উঠতে নিয়ে আরেকবার পড়ল। তৎক্ষণাৎ করুণ গলায় বারংবার সরি বলে চলল। অরু হন্তদন্ত ভঙ্গিতে উঠে আসলো, এক দৌড়ে চলে গেল, রেখে গেল তাজ্জব তন্ময়কে একা। তন্ময় দীর্ঘক্ষণ সেভাবেই বসে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসও চলাচল হতে বিরত ছিল। মস্তিষ্ক সচল হতেই দীর্ঘশ্বাস নিয়ে ফেলল। গলাটা শুকিয়ে গেল, পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত ব্যাগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। চোখ জোড়া বন্ধ করতেই ওই নরম শরীরের সংস্পর্শের দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। চটজলদি উঠে নিজের রুমে চলে এলো। সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। দম বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘক্ষণ উপভোগ করে শান্ত হলো। তারপর নিজের পায়ের দিকে নজর দিল। ইচ্ছে করছে পাটা ভেঙে ফেলতে। তখন কেন এমন বিশ্রী কাজটা করলো? পুরো নিশ্চয়ই ভয় পেয়েছে। হাইপার না হয়ে পড়ে মেয়েটা। ওর কথা ভেবে তন্ময় সিদ্ধান্ত নিল ঘুরতে বেরোবে সবাইকে নিয়ে, মাইন্ড ফ্রেশ হবে। এভাবেও ওরা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। সেই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিল বেরোবার জন্য। সাবিহা জবেদা বেগমের রুম থেকে বেরিয়ে এলো তন্ময় রুমে। করুণ গলায় শুধালো, বিকেল হতে চললো, নিয়ে যাবে না? নিচে গাড়িও পাঠিয়েছে বাবা, চলো না ভাইয়া। 5 মিনিটের মধ্যে সবাই নিচে নাম, আসতেছি। সাবিহার চোখ মুখ উজ্জ্বল হলো।
রুবি ওরু দীপ্ত ওদের ডাকতে ডাকতে ছুটে বেরিয়েছে। তন্ময় ততক্ষণে পাজামা পাঞ্জাবি পরিবর্তন করে ফেলেছে। এবার কালো পাঞ্জাবি পরেছে সাদা পাজামার সাথে সিলভার রঙের বড় হাত ঘড়িটা পরেছে। সেট করা চুলে আরেকবার ব্রাশ ছোয়ালো, পারফিউম শরীরে স্প্রে করছে। ও সময় দীপ্ত এলো দ্রুত পায়ে। ছোটখাটো স্বাস্থ্যবান দীপ্ত ঝাঁকড়া চুলগুলো দুলিয়ে বলল, ভাইয়া আমার চুল করে সারে দাও প্লিজ। তন্ময় হেয়ার স্প্রে হাতে নিল, দীপ্তর চুলে মেরে চুলগুলো আছড়ে পরিপাটি করে দিল। দীপ্ত সরল সুন্দর হেসে আরেকটা আবদার করলো, পারফিউম প্লিজ। তন্ময় পারফিউম ওর শরীরে স্প্রে করে দিল। নিজেকে শুকতে শুকতে দীপ্ত ফটফট করে বলতে থাকলো, এই পারফিউমটা খুব ফেভারিট, শুধু আমার না ওর আপ্পুরও। ওরও অবাক হলো বটে, ভীষণ আগ্রহ নিয়ে শুধালো, তুই কিভাবে জানলি? জানব না, আমি যখন এই পারফিউম দেই আপ্পুর রাগ হয়, রাগী গলায় বললে দিতে না। এই শুধু তন্ময় ভাইয়ার পারফিউম শুধু সেই দিবে এইসব বলে, আবার লুকিয়ে এই পারফিউমের ঘ্রাণও শোকে। তন্ময় হেসে কথা ঘুরে ফেলল। যা দেখ সবার হয়েছে কিনা। আচ্ছা। মানি ব্যাগ, সেলফোন পাঞ্জাবির পকেটে ভরে বেরিয়ে গেল। কেউ নেই লিভিং রুমে, সবগুলো জবেদা বেগমের রুমে হইচই করছে। তন্ময় তাদের নিচে নামতে বলে বেরিয়ে আসে। লিফটে নামছে দেখে দ্রুত নাম্বার টিপে গ্রাউন্ড ফ্লোর তাদের ফ্লোরে থামতে দরজা খোলে। ভেতরে একজন উপস্থিত। তন্ময় তেমন খেয়াল করেনি। ভেতরে ঢুকে দরজা লাগবে ও সময় ছুটে আসতে দেখে দীপ্তকে, তাই পা বাড়িয়ে লিফট আটকায়। দীপ্ত হেসে হেসে ঢুকে তন্ময়ের পাশে দাঁড়ায়, দু হাতে বড় ভাইয়ের হাত ধরে রাখে। কই মাছের মতো নাচতে নাচতে শুধায়, আমার কোথায় যাচ্ছি ভাইয়া? কোথায় যেতে চাচ্ছে আমাদের দীপ্ত? আই লাইক টু ওয়াচ ইস। সি? একদিনের মধ্যে গিয়ে সি দেখে ফেরাতে হবে না। আজ অন্য কোথাও যাই, পরের বার সমুদ্রের ট্রিপে যাব। ওকে? ওকে, তাহলে অন্য কোথাও কই যাচ্ছি? আশেপাশে। দীপ্ত পেছনে দাঁড়ানো সুন্দর মেয়েটিকে খেয়াল করলো। ভদ্রতার খাতিরে হাসলো সে। ছোট গলায় বলল, হ্যালো আপ্পু। মেয়েটি খুশি হলো, চোখ মুখ উজ্জ্বল। নিচু হয়ে দীপ্তর নাকে টোকা দিল। হ্যালো সুইট হার্ট, কি নাম তোমার? দীপ্ত। আপনার আপ্পু? ভীষণ সুন্দর নাম তোমার, দীপ্ত। আমার নাম রেবেকা। নাইস টু মিট ইউ। রেবেকা মুগ্ধ হয়। বড় ভাইয়ের মতো ছোট ভাইও মুগ্ধকর। রেবেকা আরেকবার লম্বাটে তন্ময়ের দিকে তাকায়। লিফট থামতেই বেরোয় তিনজন। দীপ্ত এখনো এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে রেবেকার সাথে। তন্ময় বাম হাতে হাত ধরে দীপ্তর গাড়ির সামনে এসে পাঞ্জাবির পকেটে হাত ঢুকালো। সাবিহা চাবি দিয়ে গিয়েছিল, কিন্তু সে আনতে ভুলে গিয়েছে। দীপ্ত খেয়াল করে বলল, ভাইয়া আমি নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। দীপ্ত যেতে তন্ময় খেয়াল করলো মেয়েটা এখনো দাঁড়িয়ে। অপ্রস্তুত রেবেকা বলল, হ্যালো, আমি রেবেকা, 6th ফ্লোরের। তন্ময় ভদ্রতার সূচক মাথা দুলায়। সে সময় তার সেলফোন বেজে ওঠে। তন্ময় দেখে ইব্রাহিমের কল। এক্সকিউজ মি বলে অদূরে এসে কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব বেরোনোর প্ল্যান করছে। তন্ময় জানালো সে রাতে ফ্রি, এখন বেরোচ্ছে। সে হিসেব ধরেই ইব্রাহিম বলল, তাহলে 12টার পর লং ড্রাইভে বেরোই, আমি জানাচ্ছি বাকিদের। আচ্ছা। শোন, তো ছুটি কদিন? 9 দিন। একটা ট্যুর দিলে কেমন হয়? মা বাসায় একা। উপস, ভুলে গেছি। আচ্ছা, রাখি। দীপ্ত চলে এসেছে। চাবি তন্ময়ের হাতে দিল। পেছনে সাবিহা ওরও রুবিও আছে। রেবেকা তখনও নিজের গাড়ির সামনে ঢুকবে। ওই সময় সাবিহাকে দেখে হাসলো। তারা সেম ব্যাচের ছিল, ভালো খাতির আছে টুকটাক। সেই সুবাদে আলাপ করতে বসলো। তন্ময়ের ডাকে সাবিহা বলল, পরে আলাপ হবে, এখন আসি। আচ্ছা। 300 ফিটে একটি প্রাকৃতিক খোলামেলা রেস্তোরাঁ খোলা হয়েছে কয়েক মাস হলো। দারুণ আকর্ষণীয়ভাবে সাজানো সম্পূর্ণ রেস্তোরাঁটি। রাতের সময়টায় বেশ আরামদায়ক অনুভূতি হয়। খোলা আসমানের নিচে ধ্যান মেরে বসে থাকা যায়। শীতল বাতাসে অন্তর ঠান্ডা হতে থাকে। রাতের বেলায় চাঁদের আকাশটা ওখানে অমায়িক দেখায়। বাতাসে দোলা হরেক রকম গাছের পাতাগুলো
দেখতে অন্যরকম লাগে। বান্ধবীদের সাথে সাবিহা সেখানে গিয়েছিল দুবার। খুব করে মনে ধরেছে তার এই রেস্তোরাঁ, তাই আজও ভাইয়ের কাছে সেখানে যাওয়ার আবদার ধরল। মনের আবদার পূরণ করতে তন্ময় সেদিকেই গাড়ি টানা টেনে চলল। মাঝ রাস্তায় অবশ্য একবার গাড়ি থামিয়েছে বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে হচ্ছে বলে। ওদের জন্য স্ন্যাক্স কিনে নিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করে। গাড়ি জুড়ে চিবিয়ে খাওয়ার কচকচ শব্দ শোনা যাচ্ছে। জানালার কাঁচ দুপাশে খোলা, তাই এসি অফ। দিগন্ত বিকেলের সুন্দরতম আসমান গাড়ির সঙ্গে ছুটছে যেন। আরামদায়ক বাতাস ধেয়ে আসছে। পুরো কাছ নামানো জায়গাটুকুতে ডান হাত ফেলে সে থাই থুতনি চেপে এক মনে বাহিরে তাকিয়ে দুপার জুতা জোড়া খুলে সিটের উপর গুটিসুটি মেরে বসেছে সে। এভাবে সচরাচর বসে। তার দীঘল কালো চুল পড়ছে। তন্ময় সেই দৃশ্য অগোচরে দেখছে। চোখে কালো সানগ্লাস, তাই ধরা পড়ার একদম চান্স নেই। ড্রাইভিংয়ের ঠিক উপরে থাকা ছোট আয়নাখানা পুরোর দিকেই তাক করা। পুরো যখন এদিকে এসে বসেছে তখনই ঘুরে নিয়েছে সে। এ সময় খেয়াল করলো পুরো হাত বাইরে বের করছে। একটা গাড়ি ক্রস করে গেলে কি হতে পারে ধারণা আছে নাদান মেয়েটার। কপাল কুঁচকে আসলো তন্ময়ের। ধমকানো গলায় চিন্তিত সুরে বলল, হাত ভেতরে নে। ওরও ঝটপট হাত গুটিয়ে নিল, যেন এই ধমক শোনার আশায় ছিল। তন্ময়ের ইদানিং সন্দেহ হয় মেয়েটা বারংবার একই কাজ ইচ্ছে করে করে নাকি। না হলে একই কাজের জন্য বারবার তাকে ধমকাতে কেন হবে? সে তো ধমকাতে চায় না, তাকে জোরপূর্বক বাধ্য করে। রাস্তায় জ্যাম আছে ভালোই, সঙ্গে মানুষের উৎপত্তি। গেজগেজ করছে লাখো মানুষের ভিড়ে। সেসব ঠেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা প্রায়। গাড়ি পার্কিংয়ের দারুণ সুযোগ রয়েছে। তন্ময় গাড়ি পার্ক করলো এক সাইড করে। সাবিহা ইতিমধ্যে বেরিয়েছে। বড় খুশি সে। ভাই বোনদের ভেতরটা দেখানোর জন্য এক প্রকার অস্থির। ওরুর বেরোতে সময় লাগলো। জুতা জোড়া পরলো, তারপর বেরোতে ধরলো। গাউন গিয়ে আটকালো দরজার সঙ্গে। নিচু হয়ে না ছুটিয়ে ও বোকার মতো টানছে। তন্ময় সেই দৃশ্য কিছুক্ষণ দেখে এগিয়ে আসলো চাবি হাতে। চাবিটা পকেটে ভরে গম্ভীর স্বরে বলে, ওদিকে সরে দাঁড়া। ওরু লেপটে গেল দরজার সঙ্গে। এভাবেই তন্ময়ের সামনে বড়ই ছোট দেখতে সে। এভাবেই গুটিসুটি মেরে লেপটে যেতে আরও ছোট দেখালো। তন্ময়ের আধা ঝুঁকে ওর আটকে থাকা ওড়নার আঁচলটুকু ছুটে দিল। তন্ময় খেয়াল করেছে ও একটু কাছাকাছি গেলেই ওরু হাঁসফাঁস করে, যেন শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। ব্যাপারগুলো যেমন তন্ময় খেয়াল করে তেমন উপভোগও। তবে আজ ওরু তড়িঘড়ি করে ছুটে পালিয়ে যায়নি, বরঞ্চ ঠায় দাঁড়িয়ে। তন্ময় আর চোখে শক্ত হয়ে দাঁড়ানো ওরুর পানে চেয়ে সামনে পা বাড়ায়। পিছু ওরু ছুটে। ওদের ফিরতে ফিরতে রাত 10:10। গাড়ি সোজা থামেছে শাহজাহান বাড়ির সামনে। আকাশকে পূর্বেই কল করে এনেছে। তন্ময় গাড়ি থেকে বেরিয়ে চাবি ওর হাতে ধরে দিল। ইশারায় ওরু সাবিহা ওদের ভেতরে যেতে বলল। সাবিহা ক্লান্ত ভঙ্গিতে চলে গেছে। দেবতো হইচই ফেলে ঢুকেছে। ওরু দাঁড়িয়ে। অন্যদিকে আকাশ গাড়িতে ঢুকে গাড়ির বাড়ির ভেতরে ঢুকাচ্ছে। দুজন দাঁড়িয়ে ফাঁকা গড়ির মতো বড় রাস্তাটায়। ওকে ভাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তন্ময় বলল, ভেতরে যাচ্ছিস না কেন? আপনি যাচ্ছেন না কেন? আমি কি তোকে বলে যাব? কেন বললে কি হবে? আপনি গেলেই আমি যাব। দৃঢ় গলায় জবাব ওরুর। তন্ময়ের হাসি পেল, তবে হাসল না। মুখশ্রী গম্ভীর রাখার চেষ্টা ধরে শুধালো, কেন? আপনাকে যদি কেউ কিডন্যাপ করে নেয়? আমাকে কিডন্যাপ করবে? তো আজকালকার মেয়েদের নজর ভালো না। তার মানে তোর নজরও ভালো না? সবাই আর আমি এক নাকি? আমি খুবই ভালো, আমার নজরও ভালো। কি? আর মেয়েরা কিডন্যাপ করতে চাইলে করতে পারে, আমার বাধা নেই। এমন জবাবও মোটেও হয়তো আশা করেনি। চোখ বড় করে তাকালো। তন্ময় মাথা ঝুঁকিয়ে হাসলো, বলল, এখনো দাঁড়িয়ে? ওরও দৌড়ে চলে গেল। দরজার ভেতরে ঢেকে শেষবার ওকে মেরে তবে গিয়েছে। তন্ময় বাড়িটা একবার দেখে হাঁটা ধরল। গলির মাথায় সে পাজোড়া থেমে গেল। সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে গম্ভীর মুখে, হাতজোড়া পিঠের পেছনে পেঁচানো। এখনও শরীরে লেটে তন্ময়ের কিনে দেয়া পাজামা পাঞ্জাবি। তন্ময় আর মনে হেসে এগিয়ে গেল। বাবার পাশ ঘেঁষে চা দোকানটায় গিয়ে বসলো। মোস্তফা সাহেব নরম হলেন। তিনিও এগিয়ে গেলেন ছেলের পেছন, গিয়ে বসলেন। তন্ময় দুটো চা দিতে বলে, চিনি কম। দুজন চুপচাপ বসে, কেউ কোনো কথাবার্তা বলছে না। মোস্তফা সাহেবই গলা ছেড়ে গম্ভীর স্বরে কথা বলেন, কেউ একজন নিজে তো আমার কেনা কিছু ব্যবহার করছে না, বোনকেও শিখিয়ে দিয়েছে ব্যবহার করতে না।
নিজের টাকায় চলবে, তাহলে আমার এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ালো? তন্ময়ও একই সুরে জবাব দেয়। কেউ একজনকে জানানো হলো, আমার বোনকে আমি শিখিয়ে পড়িয়ে দেইনি, সে যা করছে নিজ উদ্যোগে। আর এত চিন্তা হলে কেউ একজন নিজের ভাইজিকে আমার হাতে তুলে দিলেই পারে, তাহলে তো আর সমস্যা দাঁড়াচ্ছে না। কেউ একজনের নজর আমার ভাইজির ওপর কেন থাকে? লজ্জা শরম কিছুই নেই। বোনের চোখে যে বড় হয়েছে তার দিকে নজর। ছোটবেলায় আমার কানে গুঁজে দেওয়া হয়েছে, ওই বোনের চোখে বড় হওয়া মেয়েটি হবে আমার বউ। তখন থেকে আর বোনের চোখে বড় করিনি, বউয়ের চোখে বড় করেছি। কেউ একজনকে জানানো হলো আমি শাহজাহান। তন্ময় তো আর এভাবে পাগল হইনি, আমাকে পাগল বানানো হয়েছে। এত সমস্যা হলে নিজের ভাইজিকে আটকে কেন রাখতে পারে না? তন্ময়ের তুলে দেওয়া চায়ের কাপ ধরে মুস্তফা সাহেব থমকে রইলেন। ছেলের সঙ্গে তর্কে তিনি কেন পেরে ওঠেন না? অতিরিক্ত ভালোবাসেন বলে নাকি? এদের ছুটি কাটালো 9 দিন। 9 দিন পরে টানা 5 দিনে অফিসে ব্যস্ত ছিল তন্ময়। সেই ব্যস্ততা কাটিয়ে উঠতে না উঠতেই টানা 3 দিনের জন্য কোম্পানির বসের সঙ্গে বিজনেস ট্যুরে যেতে হলো তার। যাওয়ার সময় তন্ময় সাবিহাকে বাসায় রেখে গেল। তার অনুপস্থিতিতে যেন মায়ের দেখাশোনা হয়। 3 দিনের ট্যুর শেষে ফিরেছে আজ রাত 1:30-এ। ঘুমানোর আগ মুহূর্তে ফোন চেক করলো। নিত্যদিনের মতো ওর কিছু অদ্ভুত মেসেজ আনসিন হয়ে আছে। কি রিপ্লাই দেওয়া যায় এসব মেসেজের সে আজও বুঝে পেল না। তাই ফোন রেখে শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত লম্বা জার্নি করে। চোখ জোড়া বুঝতেই ওর হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। অনেকদিন ধরেই মেয়েটাকে দেখছে না। কিছুদিন চোখের সামনে না এলেই তন্ময়ের অশান্তি লাগে, শূন্যতা অনুভব হয়। 2 দিন ছুটি আছে। তন্ময় ভেবে রাখলো কাল ওর কলেজে যাবে। ওর কলেজ ছুটি হয় যেহেতু সকাল 12টায়। তন্ময় 12টার আগে পৌঁছে যাবে ওকে পিক করতে, লাঞ্চ করাতে নিয়ে যাবে। তন্ময়ের ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঝড় ঝাপটাময় বৃষ্টি। থাই গ্লাস ভ্যাক করে দেখা যাচ্ছে আধারে আকাশ। চারিপাশ মেঘলাময়। দেয়াল ঘড়িতে 10:30। তন্ময় উবুর হয়ে শুয়ে মুখে নরম বালিশে গুজে দিল। পাতলা কম্বল সরে তার ফর্সা শরীর দৃশ্যমান হয়। 2 বাহু উঁচু হয়ে আছে নিয়মিত ওয়ার্কআউট করায়। আধারে ঘরটা মোহনীয় লাগছে। শীতল আবহাওয়ায় তন্ময় আরও কিছু সময় ধরে শুয়ে থাকলো। উঠল 15 মিনিট পর। জাবেদা বেগম লিভিং রুমে বসে কাপড় চোপড় ভাঁজ করছেন। তন্ময়কে তিনি আজ উঠাতে যাননি। ছেলেটা সেই মধ্যরাতে এসেছে। তাড়াতাড়ি ঘুম ভাঙানোর কোনো প্রয়োজন নেই। ঘুম পর্যাপ্ত হবে না ভেবেই ব্রেকফাস্ট করতেও তুলেননি। সেই মুহূর্তে তন্ময় এলো হাতে ব্রাশ নিয়ে। ওকে দেখে জাবেদা বলে উঠলেন, বেলা হয়েছে, নাস্তা আর খাওয়ার প্রয়োজন নেই আব্বা, বিরিয়ানি রেঁধেছি, গরম করে দেই। তন্ময় মাথা দুলিয়ে নিজের রুমে ফিরে আসে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নায় মুখ দেখে মনে হলো দাড়ি বরফ হয়েছে, ছাটা দরকার। ভাবনা আসতেই ইলেকট্রিক রেজার হাতে নিল। নিজেই ছাঁটাই করে ছোট করে সাইজ করে নিল। মুখ ধুয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বেরোলো। আজ আর ফর্মাল পরল না। কালো জিন্স প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে নিল। বা হাতে ঘড়িটা জাপটে ফেললো। মানি ব্যাগ পেছনের পকেটে ভরে বেরোলো। জাবেদা বেগম ইতিমধ্যেই খাবার বেড়েছেন। তন্ময় বসলো, ধীরে সুস্থে খেতে থাকলো। খাওয়ার এক ফাঁকে তাদের ড্রাইভার চাচাকে কল করলো। বলল আজ ওরকে পিক করতে হবে না, সে যাবে। জাবেদা বেগম মিটিমিটি হেসে শুধালেন, অরুর কলেজ যাবি বুঝি? হ্যাঁ, ঠান্ডা গলায় জবাব দিল। নিয়ে ফিরিস বাসায়, বিরিয়ানি রান্না করেছি ওর পছন্দের। আচ্ছা। কখন বেরুবি? এই তো বেরোবো এখনই। বাইরে তো ঝড়ো বৃষ্টি, এর মধ্যে যাবি? বলতি গাড়ি করে এখানে এসে নামতো। ঝড়ঝাপটা নেই এখন। জাবেদা বেগম তবু চিন্তিত। তন্ময় বেরিয়ে গিয়েও পুনরায় ফিরে এলো। তাকে দেখে জাবেদা বেগম প্রশ্ন করেন, কিছু রেখে গেছিস? তন্ময় অস্পষ্ট স্বরে বলে লিভিং রুম পেরিয়ে ঝটপট নিজের রুমে ঢুকে মিনিটের মাথায় রুম থেকে বেরোয় পাতলা শুভ্র রঙের জ্যাকেট নিয়ে। জাবেদা বেগম কালো রঙের ছাতাটি ছেলের হাতে ধরিয়ে দেন। অরুকে নিয়ে ফিরিস, বিড়বিড়িয়ে বললেন। তন্ময় এক হাতে ছাতা, অন্য হাতে জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ে। পার্কিং লটে দেখা হয় জিন্স প্যান্টে জড়িয়ে থাকা আধুনিক রেবেকার সঙ্গে। কালো রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে রেবেকা গাড়িতে ঢুকতে নিচ্ছিল। তন্ময়কে দেখে দাঁড়িয়ে পড়ল। উঁচু হিলে শব্দ তুলে কিছুটা এগিয়ে এসে দাঁড়ায়। মাথা দুলিয়ে হেসে শুধায়,
কোথাও যাচ্ছিলেন? তন্ময় ভদ্রতা বজায় রেখে অস্পষ্ট গলায় জবাব দেয়। বৃষ্টি শুধু। রেবেকা চিন্তিত দৃষ্টিতে বাড়িটা দেখে নিল। বাইরে এখনো তীব্র বর্ষণ, কমবার সম্ভাবনা ক্ষীণ। গাড়ির আসা যাওয়াও তেমন একটা নেই, তাই সে আশাবাদী গলায় বলল, কোথায় যাচ্ছেন? আমি লিফট দিতে পারি। তন্ময় ব্যস্ত ভঙ্গিতে হাত ঘড়িতে সময় দেখে নেয়, পকেট হাতড়ে সেলফোন বের করতে নিয়ে জানায়। উবার আসবে আমার। রেবেকা হতাশ হয় বটে, তবে পর মুহূর্তে হেসে প্রশ্ন করে, কদিন আপনাকে দেখিনি, বিজনেস ট্যুরে ছিলেন বুঝি? হ্যাঁ, গতকাল রাতে ফিরেছি। রেবেকা পুনরায় হতাশার চূড়ান্তে পৌঁছায়। এত কম কথা মানুষ বলে কিভাবে? বিশেষ করে পুরুষ মানুষ এত কম কথা বললে চলে নাকি? কই, তার কলিগ কিংবা কাজিন অথবা চেনা জানা যেসব সিঙ্গেল পুরুষ আছে সবগুলোই কথাবার্তায় পটু। মেয়ে পটাতে 5 মিনিট লাগে না যেন ওদের। আর রেবেকার সামনে তো ওরা মুখ থুবড়ে পড়ে থাকে, এটা সেটা বলে পটানোর জন্য 1 সেকেন্ডও বাদ রাখে না। কিন্তু ওদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কাজ করে না রেবেকার, অথচ এমন একজনের প্রতি আগ্রহ জন্মালো যার তার প্রতি আগ্রহই নেই। শব্দ যে মেপে মেপে ব্যবহার করে, ভীষণ সুদর্শন তবে গুমরা মুখের অধিকারী, চুপচাপ থাকা শান্ত স্বভাবের, একদম রেবেকার অপোজিট স্বভাবের। তাও এত ভালো কেন লাগছে? এমন বাজে ভাবে মনে ধরেছে যে সে এই প্রথম কোনো পুরুষের সঙ্গে সেধে সেধে কথা বলছে। কিছুই কি বুঝতে পারছে না সামনের এই লোকটা। হতাশা লুকিয়ে রেবেকা পুনরায় কথাবার্তা বাড়ানোর চেষ্টা করে। সাপিয়া থেকে জানলাম আমরা সেম ভার্সিটিতে ছিলাম, আপনি সিনিয়র। সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি মাত্র এসে থামলো সদর দরজার সামনে। গাড়িটা দেখে তন্ময় তাড়াহুড়ো গলায় বলল, অন্য একদিন কথা হবে, কিছুটা তাড়াই আছি, আসি। তন্ময় দ্রুত পায়ে চলে গেল। রেবেকা দাঁড়িয়ে আছে একই জায়গায়, সদর দরজার পানি তার নজর। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে ভাবনায় বিভোর। কলেজের সদর দরজা বন্ধ, এখনো ছুটি হয়নি। কলেজের সামনে একটা কফি শপ আছে, গাড়িটা শপের পাশেই থেমেছে। বৃষ্টি মাথায় নিয়ে তন্ময় গাড়ি থেকে নামে, ছুটে গিয়ে দাঁড়ায় কফি শপের সামনে। এখনো অনেকটা সময় বাকি, তাই ডিরেক্ট কফি শপে ঢুকে কলেজের সদর দরজা দেখা যাবে এমন কর্নার বেছে নেয় বসার জন্য। গ্লাস ভ্যাট করে উপাসটা ক্লিয়ার তার দৃষ্টির সামনে। কাচের টেবিলে রাখা মেনুটা ঘুরে ফিরে দেখে রেখে দিল। একজন অল্প বয়সী ওয়েটারের সে কি প্রয়োজন জানতে চাইলে তন্ময় ইউজুয়াল কফির অর্ডার করে। কফি আসতে সময় নেয় না, কিছুক্ষণের মধ্যেই দিয়ে যায়। আবহাওয়া দারুণ, তাই বুঝি কফির তৃপ্তি বাড়লো, না হলে এত ভালো লাগবে কেন? কাচের গ্লাস পেয়ে পড়তে থাকা বৃষ্টির জল দেখতে দেখতে আনমনে কফিটা শেষ করে ফেললো। আরেকটা কফির অর্ডার দিল, সেটি কেবলই টেবিলে দিয়ে গিয়েছে ওয়েটার, এক চুমুকও খেতে পারেনি। পূর্বেই দেখা যায় কলেজের দরজা খোলা হচ্ছে, এক ঝাঁক অল্প বয়সী তরুণ তরুণী বেরোতে শুরু করেছে। কেউ ভিজে ভিজে, কেউ বা ছাতা মাথায়। কারো কারো ফ্যামিলি ছাতা নিয়ে হাজির, কারো বা গাড়ি এসে দাঁড়িয়েছে। তন্ময় কফিটা রেখে দ্রুত উঠে দাঁড়ায়, কাউন্টারে বিল মিটিয়ে বেরোয়। ছাতাটা মাথায় তুলে রাস্তা পেরিয়ে ওপাশে গিয়ে দাঁড়ায়। মিনিটের মাথায় একটি মেয়েকে দেখতে পায়, দুজন ছেলের মধ্যে দাঁড়িয়ে। মেয়েটা অরুর মামাতো বোন সুমনা, তন্ময় চেনে, প্রায়শই আসতো বাসায়। তবে পার্সোনালি মেয়েটাকে তার মোটেও পছন্দ নয়, তাকে দেখলেই শরীরের উপর পড়ার জন্য তৈরি থাকে, স্বভাবও নেগেটিভের চূড়ান্তে। চাচি আর অরুর মুখের দিকে তাকিয়ে সে কিছু বলে না, ছাতাটা কাত করে মুখটা ঢেকে নিল। সুমনার চোখের সামনে আর পড়ল না। মেয়েটা তার পাশ দিয়ে চলে গেল। ও যেতেই পুনরায় ভেতরে নজর ফেলল, দেখতে পেল ওরকে বৃষ্টিতে ভিজে ভিজে নেচে কুদে আসছে, হাসি ঠোঁট থেকে সরছে না। হাসতে হাসতে মার্জের কোলে যেন পড়ে যাবে। সাদা কলেজ ড্রেস পরে এই মেয়েকে ভিজতে তন্ময় শতবার না করেছে, তবে কে শুনে কার কথা? শুধু শুধু কি আর ধমক দেয়? মার্জি হুট করে সামনে তাকায় এবং তন্ময়কে দেখে ফেলে, কিছুটা চমকে ওঠে। পরপর ওরুকে খোঁচা মেরে হাতের ইশারায় দেখায়। ওরু ভ্রু উঁচিয়ে তাকায়, অদূরে ছাতা মাথায় দাঁড়ানো লম্বাটে তন্ময়কে দেখে, চোখ জোড়া জল জল করে উঠল। মার্জিকে ও চিনেই না, এমন ভঙ্গিতে ওকে ফেলে দৌড় লাগালো। এক দৌড়ে তন্ময়ের সামনে চলে এলো, বোকার মতো হেসে শুধালো, কখন এসেছেন তন্ময় ভাই? অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমাকে ডাকলেই পারতেন, দৌড়ে চলে আসতাম। তন্ময় চোখ রাঙালো। তোকে না বলেছি বাইরে ভিজতে না, একদম কথা শুনিস না।
বলতে বলতে ছাতাটা ওর মাথার উপর ধরে, হাতে থাকা জ্যাকেটখানা চুরিখুরি করে এগিয়ে দিয়ে বলে, তাড়াতাড়ি পরে ফেল। ওরু ব্যাগটা কাঁধ থেকে খুলে তন্ময়ের হাতে ধরিয়ে দেয়। হেসে হেসে জ্যাকেট পরে নিল। নিজেকে বাঁচানোর ভঙ্গিতে সকল দোষ মার্জির মাথায় ফেলল। আমি তো ভিজতে চাচ্ছিলাম না। এই মার্জি বলল ওর নাকি খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই আমি একটুখানি কোম্পানি দিলাম। বেস্ট ফ্রেন্ড হিসেবে এটুকু তো করতেই পারি, তাই না? পেছনে দাঁড়ানো মার্জির মুখে ম্যাগ জমল। মেয়েটা কি ধরনের মিথ্যুক! ওই তো নেচে কুদেই ভিজতে চাইলো, এখন সব দোষ তার। আর চোখে মুখ বাঁকালো, তবে কিছু বলল না। মেয়েটা যেভাবে হা হতাশ করেছে কদিন ধরে তন্ময় ভাইয়ের জন্য, শ্বাস ফেলতে নিতে শুধু একটাই কথা, তন্ময় ভাই। যাক, অবশেষে দেখা পেল। অন্যদিকে ওরু মার্জিকে দেখেও দেখছে না, সে বড় ব্যস্ত তার তন্ময় ভাইকে দেখতে। হাত নাড়িয়ে কোনো মতে বলল, মার্জি তুই বাসায় যা, আল্লাহ হাফেজ। তন্ময় আর চোখে চঞ্চল মেয়েটাকে দেখে নিল, যে কিনা পারছে না মার্জিকে মাথায় তুলে দূরে ফেলে দিতে। ছুটে আসতে চাওয়া হাসিটুকু আটকে মার্জিকে প্রশ্ন করে, তুমি একা যেতে পারবে নাকি আমাদের সাথে আসবে? না ভাইয়া, যেতে পারবো। এহসান আছে তো, এই যে বন্ধুদের সাথে ও আর আমি একসাথে যাব। তন্ময় মাথা ধুলায়, ওরুকে নিয়ে হাঁটা ধরে। ডান হাতে ছাতা এবং বাঁ হাতে ওরুর কলেজ ব্যাগ। বৃষ্টি এখনো তুমুল গতিতে ঝরছে। মাথার উপরে ধরা ছাতাটা বাতাসে হালকা দুলছে। তন্ময় টি শার্ট প্রায় ভিজে গিয়েছে। হঠাৎ ভেজা তার শরীর ঘেঁষে ওরু আলগোছে তার হাতটা জড়িয়ে ধরে ও নিজেই কিছুক্ষণ হাঁসফাঁস করে চলল। লজ্জায় মাথা তুলে তন্ময়ের দিকে তাকাতে পারল না। অন্য সময় হলে তন্ময় ছাড়িয়ে নিত কিংবা ওকে সরিয়ে দিত, আজ আর ইচ্ছে করল না। ধরতে দিল, নিজে উপভোগ করতে থাকলো ওর নরম হাতের স্পর্শ। ক্ষণে ক্ষণে লুকিয়ে আর চোখে ওর তাকানোর প্রয়াসগুলোকে উপভোগ করতে লাগলো। মুড়ে এসে দাঁড়ালো রিক্সার জন্য। এমন সময় ওরও হুট করে ছাতাটা টেনে নামিয়ে ফেললো। হালকা ভেজা তন্ময় এবার পুরো ভিজে জবজবে। উঠানো সেট করা চুলগুলো ভিজে কপালে লেপটে এলো। রাগান্বিত দৃষ্টিতে তাকাতে ওরও চুপসে যাওয়া গলায় আবদার করে, বৃষ্টিতে ভিজে যাই, অল্প একটু রাস্তাই তো। মেয়েটার সাথে সে কখনোই পেরে উঠবে না। ছাতাটা গুটিয়ে বন্ধ করে নেয়, একটা রিক্সা দাঁড় করায়। ওরুকে উঠে নিজেও উঠে এসে পাশে বসে। পারতে সে কখনোই ওরুর এত কাছাকাছি আসে না, বসে না। পুরুষ মানুষ সে, তার উপর দৃষ্টি অপবিত্র। মোটেও ভালো কিছু মাথায় আসে না কাছাকাছি থাকলে, এর জন্যই এত দূরত্ব রাখে। সেসব কি আর এই অবুঝ মেয়ে বুঝে? ও তো তন্ময়কে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করতে চায় প্রতিনিয়ত। স্বাস্থ্যসম্মত তন্ময় বসতে রিক্সা ছোট মনে হলো। লেপ্টে বসতে হলো দুজনের। ম্যাগ ডাকছে ক্ষণে ক্ষণে। ওরও ভীষণ খুশি যেন। বৃষ্টি হাত মেলে ধরছে, হেসে হেসে তাকাচ্ছে। তন্ময় সুযোগ পেলেই দেখছে। মাত্র কয়েকদিন এই মিষ্টি মুখটা দেখেনি, কিন্তু তার মনে হচ্ছে বছর ধরে দেখেনি। এখন তৃষ্ণা মিটছেই না হালকা পাতলা দেখায়। একদম ঘন্টা ধরে সরাসরি তাকিয়ে থাকলে হয়তো তৃষ্ণা মিটতে পারে, তবে সেই সুযোগ কি আছে? ওরও তো আর চোখে বারংবার তাকিয়ে চলেছে, পারছে না তন্ময়কে চোখ দিয়ে গিলে খেতে। ভালো না, আমি কাল থেকে পড়তে আসি। বাসায় টিচার রাখা হয়েছে না? তাদের পড়ানো বুঝি না। আমার মুখে কি এক্সট্রা মধু যে যা বলি তাই বুঝিস? ওরও মিনমিনে গলায় বলে, তারা আর আপনি এক হলেন? তন্ময়ের দৃষ্টি নরম হয়ে আসে। মুখশ্রীও একই রেখে প্রশ্ন করে, এক না? একদমই না, আমি কাল থেকে পড়তে আসবো তন্ময় ভাই। তন্ময় অন্যদিকে ফিরে হেসে নিল, রুক্ষ গলায় বলল, আচ্ছা। জাবেদা বেগম জানতেন ছেলে মেয়ে দুটো ভিজে ভিজে আসবে, হলো তাই। দরজা খুলেই দুটোকে ভেজা অবস্থায় দেখলেন। তাড়াহুড়ো করে ওরুকে ওয়াশরুমে পাঠালেন। সাবিহার কামিজ আর পরিষ্কার তোয়ালে নিয়ে এসে এগিয়ে দিলেন। তারপর রান্নাঘরে চা বসাতে ব্যস্ত হয়ে পড়লেন। রং চা বানাবেন আদা দিয়ে, ঠান্ডা না লেগে যায়। তন্ময় ইতিমধ্যে গোসল করে ট্রাউজার আর টি শার্ট পরে হাজির। বা হাতে তোয়ালে তার, সেটা দিয়ে ধীরে ধীরে ছোট চুলগুলো মুছে নিচ্ছে। লিভিং রুমে এসে টেলিভিশন অন করলো। আজকে খেলা আছে, ইতিমধ্যে শুরু, হয়তো খেলা ছেড়ে সেসব দেখতে ব্যস্ত। জাবেদা বেগম কাপে রং চা এনে দিয়ে গেলেন। সেখানে চুমুক দিতে গিয়ে চোখ গেল বাম দিকের রূপটায়। সদ্য স্নাত করা ওরু ভেজা চুলে বেরিয়ে এসেছে। তন্ময়ের বুকটা বাজে ভাবে শব্দ করে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়েও মস্তিষ্ক হতে যাচ্ছে না ওই নারী শরীরের দৃশ্য।
বাড়িওয়ালা ভাবি ডেকেছে জবেদা বেগমকে, গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন। সন্ধ্যার দিকে পুনরায় বাচ্চাদের জন্য রং চা বানিয়ে তিনি চেঁচিয়ে বলেন, ওরু চাটা নিয়ে যা, ভাবি ডাকছে, আমি শুনে আসি। মেরুতে নিয়ে তিনি আরেকবার তন্ময়কে বলে গেলেন। মিনিট খানেক হলেও ওরু তবু এসে চা নিচ্ছে না। বাধ্য হয়ে সে শীতল কণ্ঠে ডাকে। ওরু, ওরও জবাব দিল না, বেরিয়েও এলো না। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তন্ময়। ডাইনিং থেকে গরম চায়ের কাপটি তুলে নেয়, পা বাড়ায় নিজের রুমের দিকে। দেখতে পাই ওরু বারান্দার সামনে দাঁড়িয়ে। তার রুমের বারান্দা বড় এবং সুন্দর, ফুলের বেশ কিছু টব ঝুলানো। শীতল বাতাসে ফুলগুলো দুলছে, বৃষ্টির জলে ভিজছে। ওরু সেই দৃশ্য উপভোগ করছে। গোসল নিয়েছে কিছুক্ষণ আগে, কালো বড় চুলগুলো এখনো ভেজা, জল ঝরছে টপ টপ করে। তন্ময় অশান্ত দৃষ্টি ফেরায়, গিয়ে দাঁড়ায় ওর পিছু। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, ধর চাটা শেষ কর। ওরু ফিরে তাকালো। চায়ের কাপ নিবে পূর্বেই হঠাৎ লোডশেডিং হলো। বাইরে ঝংকার তুলে বজ্রপাত ঘটল। আধারে তলিয়ে গেল চারপাশ। শীতল বাতাসের সঙ্গে লেপ্টে আসছে বৃষ্টির জল। ওরু ভয় পেল, আটকে উঠল, অস্পষ্ট স্বরে ডাকলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।